ভারত মনে করে বাংলাদেশের জনগণ যদি একদিন তাদের মালামাল নিয়ে ত্রিপুরা আসামে যাইতে না দেয় তাহলে তাদের ভিন্ন একটা রাস্তা থাকতে হবে। সেই ভিন্ন রাস্তাটা কি? ক্যালকাটা থেকে মাল নিয়ে জাহাজ ছাড়বে, আরাকানে সিটুয়েতে যাবে। সিটুয়ে একটা বন্দর, সিটুয়ে বন্দর থেকে রাস্তা করে এই রাস্তার মাধ্যমে 7 স্টেটে তাদের মালামাল যা কিছু প্রয়োজন সবকিছু বহন করবে। এর বাধা হইতে পারে আরাকানের মুসলমানেরা, যার জন্য তাদেরকে বার্মাস জান্তা সরকারের সাথে মিলে মুসলমানদের সেখান থেকে বিতাড়িত করেছে। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে, কালচারালি, শিক্ষা, স্বাস্থ্য এবং সব কিছু ধ্বংস করে তাদের উপর নির্ভরশীল করে রেখেছিল। এখন আমরা আস্তে আস্তে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, কিন্তু তাদের দালালেরা বাংলাদেশে অ্যাক্টিভ। এটা বুঝতে হবে আপনাদেরকে। মানুষে যখন কথা বলে বক্তব্য রাখে, তার বক্তব্যের মধ্যে দুই একটা কথা পাবেন যেখানে মোদির জন্য তাদের প্রেম এবং প্রীতি। 10টা কথা বললে একটা কথা বলে ফেলবে ফসকায়। এটা দিয়ে বুঝে যাবেন মোদির প্রতি তাদের প্রেম কত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো প্রেম নাই। তারা মনে করেছিল বাংলাদেশ এটা হায়দ্রাবাদের মতো, এটা দখল করে নেবে। এটা 18 কোটি দেশের লোক। আমরা 1 কোটি লোককে 15 দিনে মিলিটারি ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবো। মুক্তিযুদ্ধের সময় আমরা তাই করেছিলাম। সুতরাং আমাদের অভিজ্ঞতা রয়েছে। এটা কোনো কঠিন কাজ না। বাংলাদেশের সাথে মস্কারা না করার জন্য তাদেরকে অনুরোধ করব, বন্ধু যদি হতে চাও মনুষ্যত্ব দেখাও। সব কিছু দখল করে নেবে, সব কিছু খাবে, আর আমাদেরকে সব কিছুর থেকে বাদ দেবে, এইভাবে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ হলো একটা দেশদ্রোহী দল, কারণ তারা দেশের সম্পদ ভারতের কাছে হস্তান্তর করেছে, বিনিময়ে বাংলাদেশের জন্য কিছুই পায় নাই। সুতরাং বলবো, বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করেন, ভালো প্রতিবেশী হিসেবে কাজ করেন, এবং যে সমস্ত ইউটিউবার বা টেলিভিশনে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে, দয়া করে এগুলি বন্ধ করেন। এগুলির দ্বারা কোনো ভালো কিছু হবে না। আমাদের দেশেরও উচিত, ভারতের যে টেলিভিশনগুলি, চ্যানেলগুলি এখানে দেখানো হচ্ছে, ইউটিউবগুলি দেখানো হচ্ছে, আমাদের সরকারের উচিত, এই মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছে তার উচিত প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ভারতের এগুলি বন্ধ করা, এবং প্রয়োজন বোধে ভারতে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া। আগে যেরকম ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, এরকম যদি প্রয়োজন পড়ে তাহলে লিখতে হবে পাসপোর্ট অ্যাকসেপ্ট ইন্ডিয়া। কারণ যারা আমাদের কলিজা ফাইটা নিয়ে নেবে আর আমরা তাদেরকে বাপ ডাকবো, এটা হয় না। এটা ইসলাম ধর্ম বলে না। তারা মনে করেছে এগুলি করলে বোধহয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমরা বহু আল্লাহকে মানি না, আমরা এক আল্লাহকে মানি। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আর তোমরা আল্লাহকে বানাও। তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আর তোমরা আল্লাহকে সৃষ্টি করো তোমাদের দেশে। মূর্তিগুলি তো তোমরাই বানাও। মূর্তিরা তো হিন্দুদের বানায় না, আর আমাদেরকে তো আল্লাহ বানায়, সৃষ্টি করে। আমাদের এক আল্লাহ বিশ্বাসী, সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না। যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে সে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবে। আমরাও সত্য ন্যায়ের পথে আছি। আমি এটাই বলবো, ভারত সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। তাদেরকে দিল প্রশস্ত হতে হবে এবং সুন্দর ব্যবহার করতে হবে। ভারত এটা বুঝতে হবে আমরা ভারতের উপর নির্ভরশীল নই। বিগত কয়েক মাস ভারত থেকে পেঁয়াজ আসে নাই, চাউল আসে নাই, আমাদের কোনো অসুবিধা তো হয় নাই। আল্লাহ তো আমাদেরকে খাওয়াচ্ছে। হয়তো জিনিসের কিছু দাম বাড়েছে, এটা আমাদেরকে সহ্য করতে হবে জাতি হিসাবে। আমরা যদি স্বনির্ভর হতে চাই, আমাদেরকে উৎপাদন বৃদ্ধি করার কাজে লাগতে হবে। আমাদের চাষের জমি এইরকম পৃথিবীতে কোনো জায়গায় নাই, কিন্তু আমাদেরকে আরও পরিশ্রম করে স্বনির্ভর হতে হবে। নেক্সট প্রশ্ন হলো মানবিক করিডোর।
ইদানিং একটা কথা শুরু হয়ে গেছে, এটা একটা নতুন শব্দ, মানবিক করিডোর। এখানে আমি আপনাদেরকে পরিষ্কার আসার পর বা 92 তো যখন রোহিঙ্গারা আসছিল, এটা নেগোসিয়েশন আমিই করেছিলাম এবং রোহিঙ্গারা ফেরত গিয়েছিল। এবার কিন্তু রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই এবং ভারতের মুখ থেকে একদিনও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলে নাই। কারণ এই মুসলমানদের তাড়ানোর পিছনে কার হাত? ভারতের হাত। কারণ ভারত মনে করে বাংলাদেশের জনগণ যদি একদিন তাদের মালামাল নিয়ে ত্রিপুরা আসামে যাইতে না দেয়, তাহলে তাদের ভিন্ন একটা রাস্তা থাকতে হবে। সেই ভিন্ন রাস্তাটা কি? ক্যালকাটা থেকে মাল নিয়ে জাহাজ ছাড়বে এবং আরাকানে সিটুয়েতে যাবে। সিটুয়ে একটা বন্দর, সিটুয়ে বন্দর থেকে রাস্তা করে এই রাস্তার মাধ্যমে 7 স্টেটে তাদের মালামাল যা কিছু প্রয়োজন সব কিছু বহন করবে। এর বাধা হইতে পারে আরাকানের মুসলমানেরা, যার জন্য তাদেরকে বার্মার জান্তা সরকারের সাথে মিলে মুসলমানদের সেখান থেকে বিতরিত করেছে। আজকে প্রায় 15 লক্ষ মুসলমান বাংলাদেশে, বার্মার মুসলমান বসবাস করছে। আমরা বহু চেষ্টা করেছি, আমরা যখন সরকারে ছিলাম, তাদেরকে বার্মার আইডেন্টি কার্ড দাও, তাদেরকে ন্যাশনালিটি দাও, কিন্তু ভারত সুকৌশলে বার্মার সাথে এখানে যেন একটা ঝামেলা লেগে থাকুক, তাদের কালাধন প্রকল্প যেন বাস্তবায়িত হয়। কালাধন প্রকল্পটা এটা ভারতের এই ব্রেন চাইল্ড, এটা রর ব্রেন চাইল্ড। এটা মুসলমানদের পক্ষেও না, বাংলাদেশের পক্ষেও না, এটা রোহিঙ্গাদের পক্ষেও না। এখন কথা হলো, ভারত কখনো চায় না রোহিঙ্গা ফিরে যাক। ভারতের সাথে একমত হয়েছে মিলিটারি সরকার, জান্তা সরকার। 1958 সাল থেকে নিয়ে এই পর্যন্ত খুব কম সময়ের জন্য সিভিলিয়ান সরকার ছিল, বাকে ফকির করে ছাড়ছে। এখন বার্মাতে আপনারা হয়তো জানলে আশ্চর্য হয়ে যাবেন, 12 ঘন্টার উপরে লোডশেডিং থাকে। যুবকেরা রাস্তাঘাটে বেরোতে পারে না, তাদেরকে ধরে নিয়ে যায় মিলিটারিতে যাওয়ার জন্য, গুলি করে মারে ফেলছে। আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ। এখন আমাদের সরকার প্রধান যিনি আছেন, তিনি বলছেন এই করিডোর দেওয়া প্রয়োজন। আমরা তাকে পরামর্শ দেব। আমি 3-4 দিন আগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার থেকে যখন বের হয়েছিলাম, সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেছিল এই মানবতার করিডোর দেওয়া উচিত কিনা। এই ব্যাপারে আমি বলবো, প্লিজ ইন্টেলিজেন্সের সাথে আপনি পৃথকভাবে বসেন, কারণ তারা হলো এটার স্টেক হোল্ডার। তারা যদি রাজি হয়, আপনারা গুরুত্বপূর্ণ যারা রাজনীতিবিদ আছে, অভিজ্ঞ রাজনীতিবিদ, তাদের সাথে বসেন, বসে একটা সিদ্ধান্ত নেন। কিন্তু এককভাবে যদি সিদ্ধান্ত নেন, সেটা হয়তো বুমেরাং হতে পারে, উল্টা হতে পারে। জাতিকে আস্থায় নিতে হবে। যে কোনো বড় কাজ করেন, জাতিকে আস্থায় নিতে হবে। তার মূল কারণটা হচ্ছে, আপনারা মনে করেন আপনারা ফরহাদ মজারের দ্বারা নির্বাচিত সরকার, কিন্তু বাস্তবে আপনারা নির্বাচিত সরকার না। ছাত্ররা যেখানে আন্দোলন করেছে, এটা আমাদের ছাত্র দলের ছিল, অন্য দলের ছিল কিনা আমি জানি না, আমাদের ছিল। 4 জন শহীদ হয়েছে, 16 জন ইনজিউর্ড হয়েছে। আমরা সক্রিয়ভাবে আন্দোলনে ছিলাম, পুরা বাংলাদেশের জনগণ ছিল। ইউনূস সাহেবকে বলবো, আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হওয়ার জন্য চেষ্টা করেন। বর্তমানে কিন্তু জনগণ মনে করে আপনি এনসিপির একজন সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা, অর্থাৎ বড় উপদেষ্টা। আমি আবারই বলবো, স্টেক হোল্ডারদের সাথে বসে সিদ্ধান্ত নেন। এককভাবে সিদ্ধান্ত নিলে এটা ভুল করবেন। এখানে আর্ম ফোর্সেসের মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় পলিটিশিয়ান যারা অভিজ্ঞ, যারা যুদ্ধ দেখেছে, যারা আর্মিতে 18-19টা বিদ্রোহ দেখেছে, যারা জাসদের উপর যে তাণ্ডব চালিয়েছে রক্ষী বাহিনী, এগুলি দেখেছে,
তাদের সাথে বসেন, তাদের সাথে বসে এই একসাথে পরামর্শ করে এই সিদ্ধান্তটা নেন। তারপরে বলবো চট্টগ্রাম বন্দর সম্বন্ধে। আমার বাড়ি চট্টগ্রাম, সুতরাং এই ব্যাপারে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। এটা আমি বলবো না, অনেকে আছে হয়তো ভালো বলতে পারবে। বাংলাদেশের কিছু মানুষ আছে একটা সিন্ডিকেট করেছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে। চট্টগ্রাম বন্দর হলো তাদের পুঁজি। সরকার যখন বদলি হয় এটা রেশিও বদলি হয় 60-40। যারা সরকারে আসে তাদের গুন্ডা পান্ডারা পায় 60%, আর যারা বিরোধী দলে থাকে তারা পায় 40%। কিন্তু মালিকের কোনো পরিবর্তন হয় না। চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের উন্নতির অন্যতম একটা শ্রেষ্ঠ পন্থা। এটাকে আমরা আগাইতে দিচ্ছি না, কারণ আমি নিজে শুনেছি এবং প্রত্যক্ষদর্শী। আওয়ামী লীগের সময় যারা সংসদীয় কমিটির মেম্বার ছিল প্রত্যেকেই এক একটা কন্ট্রাক্টর থেকে নতুন যখন কন্ট্রাক্ট পাইতো 50 লক্ষ টাকা 1 কোটি টাকা নিয়েছে। এই যে পটিয়ার বিশ্ব শমসুর কথা বলেন, 10 টাকার নোট দেখে না কখনো। বিএনপির যুব দলে ছিল এক সময়, পরে জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগ। সে মিরপুরের খালেকের মতো। খালেককে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, তুমি বারবার পার্টি বদলাও কেন? বলো স্যার আমি তো পার্টি বদলাই না, সরকার বদলাই যায়। আমি তো সরকার পার্টি, তো সরকার বদলাই গেলে আমি সরকারের সাথে থাকি। এই বিচ্ছু শমসুরা হলো সরকার পার্টি। এরা প্রত্যেকেই পোর্টের থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। পোর্টের উপরের থেকে নিম্ন পর্যায় পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মচারী এগুলির সাথে জড়িত। সুতরাং পোর্টকে আধুনিকায়ন করা এটা জরুরি।